নমস্কার, আমি ঠাকুরনগর ঠাকুরবাড়ির মমতা ঠাকুর মহাশয়া, যিনি আমার মামি, তার কাছে কয়েকটা কথা জানাবো। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম শান্তিরঞ্জন বিশ্বাস। আমার মা ঠাকুর পরিবারের মেয়ে। হরিচাঁদ ঠাকুরেরা 5 ভাই ছিলেন: কৃষ্ণ দাস, হরিচাঁদ, বৈষ্ণব দাস, গৌরী দাস এবং স্বরূপ দাস, যেটা বন্দনাতে উল্লেখ রয়েছে। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইলা অবতার। তো এই গৌরী দাসের উত্তর পুরুষ হচ্ছে আমার দাদু, অর্থাৎ আমার মায়ের বাবা। গৌরী দাসের ছেলে মহাভারত ঠাকুর, তার ছেলে কানাইলাল ঠাকুর, তার ছেলে বিধুভূষণ ঠাকুর, আমার দাদু মায়ের বাবা। বিধুভূষণ আর প্রমথ রঞ্জন ঠাকুর এরা জ্যাঠতো কাকাতো ভাই। আমার দাদুর জন্ম 1904 সালে, পিয়ার ঠাকুর মহাশয়ের জন্ম অর্থাৎ প্রমথ রঞ্জন ঠাকুর মহাশয়ের জন্ম 1902 সালে। সেই হিসাবে পিয়ার ঠাকুরও আমার দাদু। অনেকবার ওনার কাছে গেছি। যখন মামা অর্থাৎ কপিল মামা ছিলেন, কপিল মামার সঙ্গেও আমার বিশেষ পরিচয়, বিশেষ ভাব ছিল। আমার দিদা, যিনি বড় মা নামে পরিচিত, বীণাপানি দেবী, তিনিও আমাকে ভালোবাসতেন। উনি শুরুতেই বলতেন, আয় এক গাছ খেয়ে যা। এই কথাটা আমার এখনো মনে আছে, মনে বাজে। তো যাই হোক, আমি দেখলাম ফেসবুকে কোনো একটা কারণে আমাকে টাইট দেওয়ার জন্য অনেক দিন ধরে সুকেশ মিত্র নামে একজন, যার নামের আগে মানব দরদিও দেখা যায়। আমার বই লেখা মানব দরদি গুরুচাঁদ, তো ওনার নামের আগেও কেউ নাকি দেয় না, উনি দেন জানি না, মানব দরদি সুকেশ মিত্র। এর আগে উনি আমাকে ক্ষমা করে দিয়েছে। কি কারণে? আমি গোপাল হালদার, গোপাল সাধু সম্বন্ধে বলেছিলাম যে ওনার যৌবন বয়সে একটা কীর্তি আছে, উনি দস্যুবনা করতেন, ডাকাতি করতেন। তো এটা যে সময়ের কথা, তখন তো আমার জন্মই হয়নি, আমি কি করে জানবো? আমি জেনেছি লোকমুখে, আমি জেনেছি গ্রন্থের মাধ্যমে। বাংলাদেশ থেকে একখানা গ্রন্থ বেরিয়েছে, যা 2 বার ছাপা হয়েছে, কবি রসরাজ তারক সরকার, কবি রসরাজ তারক চন্দ্র এই নামে সম্ভবত বইটা। আর রাইটারের নাম, আমাদের এখানেও কলকাতাতেও একটা বই বেরিয়েছিল, ডিএলবি ঠাকুর লিখেছিলেন যে ওনার প্রথম জীবনটা এরকম ছিল। আর আমি আমার আত্মীয় স্বজন, আমার পারিবারিক সূত্রেও জেনেছিলাম উনি এরকম ছিলেন। গুরুচাঁদ ঠাকুরের কাছ থেকে সাধু উপাধি পাওয়ার পরেও অনেকেই ওনার সঙ্গে মিশতে চাইতেন না। আশেপাশে কোথাও কোনো অনুষ্ঠান হলে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হলে অনেকেই তাকে ডাকতেনও না, এ খবরও আমি শুনেছি। শুধু তাই নয়, সম্ভবত 1983-84 সালে দাদু অর্থাৎ পিয়ার ঠাকুর আমাকে একদিন বললেন যে কিছু অবৈধ কর্ম চলছে, তোরা এগুলো দেখিস, আমার তো আর সময় নেই। দেখ, মতুয়া সাহিত্যের সম্রাট, প্রথম সম্রাট হলেন তারকচন্দ্র সরকার, দ্বিতীয় সম্রাট অশ্বিনী গোসাই, কিন্তু তাদের কপালে একটুখানি তামা কিংবা একটু লোহা এও জুটলো না। সোনা জুটলো কার কপালে? গোপাল হালদারের কপালে। সোনার মানুষ গোপাল সাধু লিখে আমার কাছে নিয়ে এসছে যে তুমি একটু দেখো। আচার্য মহানন্দ হালদার লিখে খাতায় করে নিয়ে এসছে যে এইগুলো লিখেছি, তুমি একটু দেখো। তো গুরুচাঁদ চরিত লেখার দায়িত্ব ওকে দিয়েছিলাম। অনেক জায়গায় ও ইচ্ছে মতো লিখেছে, যেন গুরুচাঁদের থেকেও উপরে গোপাল সাধু, তাতেও আশা মেটেনি। আবার আলাদা করে বই লিখেছে, সোনার মানুষ গোপাল সাধু। তো তোরা এগুলো দেখিস। যাই হোক, উনি চলে গেলেন, ওসব প্রসঙ্গে আর আমি যাইনি, কোনো বিতর্কের মধ্যে আমি নেই, যাব না। আমি যতটুকু জেনেছিলাম সেইভাবে আমি আমার নাটক বা যাত্রায় সেইভাবে শুরু করেছিলাম। কিছু পাবলিক দীর্ঘকাল পর যখন আপত্তি তুলল, আমি ছেড়ে দিলাম। কারণ আমাদের এই যাত্রাপালা চলছে 35 বছর, বোধহয় 26-27 বছর পরে কিছু মতুয়া ভক্ত তারা বললেন এই জিনিসটা বাদ দিলে ভালো হয়। আমি দেখলাম মতুয়ারা যা চায় তাই হোক, আমরা কিন্তু তারপর থেকে আর ওটা দেখাই না। আমরা নাটকের প্লটও চেঞ্জ করে ফেলেছি। তো আমি এইটা লিখেছি বলে উনি আমাকে একবার মাফ করে দিয়েছেন, সুকেশ মিত্র। এবার আর মাফ করবেন না। কেন মাফ করবেন না? উনি আমার বিরুদ্ধে কেস করবেন কোর্টে, যে যাই বলুক আর শুনবে না। কারণটা কি? কারণ হচ্ছে আমি হরিচাঁদ ঠাকুরের যে পূর্বপুরুষ তাদেরকে আমি ব্রাহ্মণ বলেছি, এবং আমি আমার যে বই সেই বইতে লিপিবদ্ধ করেছি। তো এ সম্পর্কে বলি, আমি এই সমস্ত তথ্য হরিলীলামৃত বা গুরুচাঁদ চরিত পড়ার অনেক আগে
আমি আমার মায়ের কাছ থেকে, আমার দিদার কাছ থেকে, দাদুর কাছ থেকে, বড় মাসিমার কাছ থেকে, এদের কাছ থেকে এরকম তথ্য আমি পেয়েছি। এদের কাছে এই ধরনের গল্প শুনতে শুনতে, আগে যেমন রূপকথা শুনতে শুনতে বাচ্চারা ঘুমিয়ে যেত, এইরকম ঠাকুরের গল্প শুনতে শুনতে, ঠাকুর সম্বন্ধে শুনতে শুনতে আমি ঘুমিয়ে যেতাম। লীলামৃত বা গুরুচার চরিত্র আমি অনেক পরে পড়ি। তো তখন আমি জানি, সেই সময়ই আমি জানি যে হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ ছিলেন ব্রাহ্মণ এবং এদের আদি নিবাস ছিল কনৌজ বা কান্নকুব্জ নামে একটা জায়গা, যেটা উত্তরপ্রদেশের কানপুর থেকে 80 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। ওই কনৌজ বা কান্নকুব্জের এরিয়াতে হৈ বলে একটা জায়গা আছে, সেই জায়গাতেই বাস করতেন হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ। হয়তো ওর আগেও ছিল, কিন্তু আমি জানি না বা তারা আমাকে জানায়ও নি, আমি তো তখন ভালো বুঝতামও না। ওনারা ছিলেন ব্রাহ্মণ চক্রবর্তী, শ্রীবৎস চক্রবর্তী, কেউ কেউ তাদেরকে মহারাজও বলতো। ওনারা বলতেন ব্রাহ্মণ মানেই চক্রবর্তী। তো তার ছেলে সত্যানন্দ ওই বাসস্থান ত্যাগ করে চলে এলেন বিহারে। বিহারের মিথিলা বলে একটা জায়গা আছে, সেখানে এখানে এসে যাগযজ্ঞ ক্রিয়াকর্ম এই সমস্ত দেখতে লাগলেন। তার সন্তান হলো রামদাস। রামদাসও পিতার পথ অনুসরণ করে সর্বদা যাগযজ্ঞ ক্রিয়াকর্মে মেতে থাকতেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ডাকে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে রামদাস যেতেন, সেখানে পৌরোহিত্য করতেন। এইভাবে তাকে ঠাকুর উপাধিতে ভূষিত করা হয়। ঠাকুর তখনই ঠাকুর বলা হয়। এইবার এই রামদাসের শিক্ষার প্রতি এত আগ্রহ, এত ব্যাকুলতা, উনি ওই মিথিলা ত্যাগ করলেন। মিথিলায় এদের বাসস্থান বলে অনেকে আবার মৈথিলি ব্রাহ্মণ নামে ওদের অভিহিত করতেন। তো ওখান থেকে চলে এলেন বঙ্গদেশে, রাঢ় অঞ্চলে। এখানে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর দেশ, নবদ্বীপে সংস্কৃত শিক্ষার পীঠস্থান, সেখানে তিনি শিক্ষালাভ করলেন। তার জ্ঞানের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলো। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে সমগ্র বঙ্গদেশ ঘুরতে ঘুরতে তিনি যশোর, তখন তো দেশ আলাদা হয়নি, যশোরে গিয়ে যশোরে নবগঙ্গার কাছে গিয়ে উনি কিছুদিন থাকলেন। তো থাকার পর সেখানের যে অধিবাসী তথাকথিত নিম্নবর্গের, তারা রামদাসকে ছাড়লেন না। বললেন, তুমি আমাদের ছেড়ে যেও না, আমরা উচ্চ বর্ণের তাড়নায় আশঙ্কিত, তটস্থ, সবসময় আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। অযথা ওরা আমাদের উপর নানাবিধ সমস্যা চাপিয়ে দেয়, আমরা তো বাঁচতেই পারি না। তুমি আমাদের সঙ্গে থাকো, তাহলে আমরা বাঁচতে পারবো। রামদাস দেখলেন সহজ সরল মানুষ এরা এদের মনের মধ্যে কোনো রকম কোনো কলুষতা নেই। উচ্চবর্ণের মানুষরা চালাকি করে এদের সঙ্গে নানাবিধ অত্যাচার করে যায়, সুতরাং আমি থাকলে যদি একটু এদের সুবিধা হয় থাকবো, অসুবিধে কি। এই খবর জানতে পেরে রামদাসের যে নিজস্ব সমাজ, ব্রাহ্মণ সমাজ, তারা তখন রামদাসকে প্রেসার দিতে লাগলো, কেন তুমি ওদের সঙ্গে মেশো, কেন তুমি ওখানে যাও, কেন তুমি এগুলো মেনে নিচ্ছ, কেন ওদের সঙ্গে মিশছো। রামদাস বললেন, যারা আমাদের খাবার জোগাড় করে দেয়, যারা আমাদের ঘরের চাল ছেয়ে দেয়, আমরা যাতে ভালো থাকতে পারি, যারা আমাদের সেই কামনা করে, তো তাদের সঙ্গে মিশলে অসুবিধে কি, দোষটা কি। সমাজপতিরা বলেন, না, হবে না, তুমি যদি ওদের সঙ্গে মেশো তোমাকে আমরা সমাজচ্যুত করবো, জাতিচ্যুত করবো। এবং পরবর্তীতে করলেনও তাই। এরপর রামদাসের যখন ছেলের অর্থাৎ চন্দ্রমোহনের বিয়ের বয়স হলো, তথাকথিত ব্রাহ্মণ সমাজ থেকে রামদাসের ছেলেকে কোনো পাত্রী দেওয়া হলো না। রামদাস তখন এই নিচু সম্প্রদায়ের মধ্যে থেকে তার ছেলের জন্য পাত্রী নির্বাচন করলেন, নাম রাজলক্ষ্মী। এগুলো জানেন আপনারা। তো যাই হোক, এই সমস্ত কথা। তারপরে তো ব্রাহ্মণ পদবী আর রইল না। তারপর থেকে ঠাকুর, রামদাসের পর থেকে আপনারা জানেন সব, সুখদেব, কালিদাস, নিধিরাম, মুকুন্দরাম, তারপর যশবন্ত ঠাকুর। তো যাই হোক, এইগুলো আমি শুনেছি ছোট্টবেলাতে। পরবর্তীতে আমি দেখেছি লীলামৃতে যে তারক সরকারের যে লেখা, উনি মিথিলার থেকে টেনেছেন, মিথিলার আগের কথাও কিছু লিখেছেন। আবার ওই শ্রীবৎস চক্রবর্তী, শ্রীবৎস মুনি, ওনার কথা বা সত্যানন্দের কথাও যদিও লীলামৃতে তখন আমি পাইনি, বর্তমানে অবশ্য পাচ্ছি। এই দুটো নাম আমি পেয়েছিলাম হরিগুরুচার চরিত্র সুধায়। যাই হোক, এইগুলো জানার পরে আমি ঠিক এইভাবেই আমার বইতে এইগুলো লিখেছি যে ঠাকুর পরিবারের
পূর্বপুরুষ এইভাবে আস্তে আস্তে ঠাকুর উপাধিতে ভূষিত হন এবং সেইভাবেই এখন চলছে। তো যাই হোক, এই কথা নিয়ে সুকেশ মিত্র ঠাকুর বাড়িতে গেছেন। মমতা ঠাকুর অর্থাৎ আমার মামির সঙ্গে কথা বলেছেন, মামিকে উত্তেজিত করার চেষ্টা করেছেন। মামি বলছেন, না, এখানে তো চক্রবর্তী তো আমার জানা নেই, হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ চক্রবর্তী তো আমার জানা নেই, তারা যে ব্রাহ্মণ ছিল তাও তো আমার জানা নেই, একথা তো আমি আমার শাশুড়ির কাছে পাইনি, শ্বশুরের কাছে পাইনি, আমার স্বামীও কোনোদিন এগুলো বলেনি, আমার তো জানা নেই। আমি তো আজকেই শুনলাম যে ঠাকুর পরিবারের পূর্বপুরুষ ব্রাহ্মণ ছিল, চক্রবর্তী। বল মা, মা আমি এবার এসেছি তোমার কাছে একটা বিরাট প্রশ্ন নিয়ে। কারণ এক লেখক যাকে কিনা ঠাকুর বাড়ির থেকে মতুয়া রত্ন দেওয়া হয়েছে, সেই লেখক তার বইতে লিখেছেন হরিগুরুচাঁদ ঠাকুরের বংশধররা চক্রবর্তী বংশধর, তারা চক্রবর্তী। এটা কি তুমি মেনে নিচ্ছ? আর আমি তো আজকেই শুনলাম, তো জানি না। আমি আমার শ্বশুর ছিল, কপিল কৃষ্ণ ঠাকুর আমার হাজবেন্ড ছিল, বড় মা ছিল, তাদের কাছে তো আমি আজ পর্যন্ত কিছু শুনিনি। ব্রাহ্মণ ছিল বলে আমি সব জানা নেই। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমি আজকে নতুন শুনলাম তোমার কাছ থেকে যে চক্রবর্তী। আমি আকাশ থেকে পড়ছি না, আমি নতুন জন্ম হলো নাকি আমি এটা শুনে বুঝতে পারছি না। হ্যাঁ, নদিয়ার এক লেখক তিনি এটা লিখেছেন। জানি না সে কোথায় ডকুমেন্টস পেয়েছে, কি করেছে না করেছে, কিভাবে লিখেছে, এটা আমার ধারণা, আমার জানা নাই। আমি যে অল ইন্ডিয়া মত মহাসংঘ করি, আমি রিটার্ন ফাইল করি, এই যে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই রেজিস্ট্রেশন নাম্বারের এভরিথিং যা কিছু সব আমার করা। এবং সেখানে দাঁড়িয়ে অল ইন্ডিয়া মত মহাসংঘ কাউকে সম্বর্ধনা মানে তাদের দেয়নি, তাদের যে মানপত্র সম্মান দেয় এটা আমার মত মহাসংঘ করে। কারা দিয়েছে কি করছে আমি সেটা জানি না। আচ্ছা ঠিক আছে, এখন যিনি লিখেছেন তিনি লিখেছেন চক্রবর্তীরা প্রচার করছেন, এটার বিরুদ্ধে কি করা যেতে পারে? এটার বিরুদ্ধে বলবো যে সমগ্র মত সমাজ, শুধু যে ঠাকুর বাড়িতে কিছু করবে এটা না, মতটা কিছুর জন্য আছে। এটা তো তাদের জন্য এত লড়াই করলো, যে সমাজের জন্য হরিগুরুচাঁদ এত লড়াই করলো, জাতপাত ভেঙে দিয়ে তসনস করে তাদের ব্রাহ্মণ তৈরি করছে। আর ব্রাহ্মণ চক্রবর্তী মানে তো ব্রাহ্মণ। কিন্তু আমি দেখাতে চাইছি মামিকে যে মামির হয়তো এই লীলামৃতে দেখা হয়নি জিনিসটা, আমি সেটা একটু দেখাচ্ছি যে এটা অনেক আগের থেকেই দেখাচ্ছি আমি। এই যে গুরুচাঁদ চরিত, যে গুরুচাঁদ চরিত পাবলিশ করেছেন শান্তনু ঠাকুর মহাশয়, এই দেখুন 2 পাতায় ঠাকুরের বংশলতা আছে। এই যে রামদাস ঠাকুর মৈথিলি ব্রাহ্মণ, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের, এই শেষ পর্যন্ত টেনেছেন শান্তনু, তার ছেলে রাজর্ষি দেবর্ষি। আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ, এই যেখানে লেখা রয়েছে বাংলাদেশ, এখানেও কিন্তু ওই একই রকম রামদাস ঠাকুর মৈথিলি ব্রাহ্মণ, মানে যেটা আমি বলে গেলাম মিথিলায় থাকতেন বলে। হয়তো মামি বলবেন যে এটা শান্তনু ঠাকুর প্রকাশ করেছে, ও আমি জানি না, বাংলাদেশ থেকে কী লিখেছে আমি জানি না। সেই কারণে এই বইটা আমার কালেকশানে আছে। এই বইটা, এটাও লীলামৃত, এই দেখুন লীলামৃত, এটা পাবলিশ করেছে কপিল কৃষ্ণ ঠাকুর কর্তৃক প্রকাশিত এবং বিনাপানি প্রেস, ঠাকুরনগর হইতে মুদ্রিত। তখন ওই লেটার প্রেস ছিল, কম্পিউটার তখন আসেনি। তার মানে এটা মামার আমলে, অর্থাৎ কপিল কৃষ্ণ ঠাকুরের আমলে। এই যে দেখুন এখানেও রয়েছে শ্রী রামদাস ঠাকুর মৈথিলি ব্রাহ্মণ। হয়তো মামির এই বইগুলো হয়তো দেখার সময় হয়নি। আর তাছাড়া সব কিছু তো মামাই দেখতেন, মামাই করতেন। মামার অ্যাবসেন্সে এখন মামিকে সব কিছু দেখতে হচ্ছে। একটা সময় তো মামাই সব দেখতেন, হয়তো মামি এগুলো তেমন গুরুত্ব দিয়ে দেখেননি। দেখলে আজকে উনি এটা বলতেন না যে আমি তো জানি না ব্রাহ্মণ ছিল। শুধু তাই নয়, তারক সরকারের লেখাটা দেখুন, এই যে এখানে লেখা রয়েছে, যেটা তারক সরকার লিখেছেন, হরিচাঁদের পূর্বপুরুষগণের পরিচয়, মিথিলা প্রদেশবাসী, বঙ্গে বাস অভিলাষী, ব্রহ্মবংশ এক পরিবার। ব্রহ্মবংশ মানেই তো ব্রাহ্মণের বংশ। ত্যাজিয়া দেশের মায়া, শ্রী গৌরাঙ্গ পদ ছায়া, লোভিবারে হলো আগুসার। রাঢ় খণ্ডে বাস করি, মুখে বলে হরি হরি, শ্রী গৌরাঙ্গ ভক্ত সাজিল, দেখিয়া গৌরাঙ্গ রূপ, প্রেম ভরে দিল ডুব। জাতি গর্ব সব দূর হলো, ব্রাহ্মণের গর্ব ভুলি, লইতে ভক্তের ধুলি, আকুলি বিকুলি করি কাঁদে। হরি হতে ভক্ত বড়, মনে এই চিন্তা বড়, প্রেম ডোরে বাঁধে গোরা চাঁদে। এই বংশে রামদাস, মানে রামদাস এই বংশে। এর আগে যে আলোচনা হলো,
রামদাস আসার আগের যে তারা ব্রাহ্মণের যে গর্ব, ব্রাহ্মণের যে অহংকার, সেটা ভুলে তারা ভক্তের ধুলি দিত। তো এই বংশে রামদাস, গৈরিকের বহির্বাস, পরিধানে চলিত ঠাকুর, এগুলো তো তারক সরকারের লেখা। তা তারক সরকারের লেখা যখন, এগুলো তো মামির নজরে পড়েনি, কিন্তু ও সারা বিশ্ব জয় করে বেড়াচ্ছে। ওর নামের আগে মানব দরদি কে কে লেখে যেন, আবার কেউ কেউ বলছে ইতিহাসে ও জায়গা হয়ে যাবে, এমন কি করে বেড়াচ্ছে পরিশ্রম। তো কি করবে, কোনো কাজ নেই কাজ তো খইভাজ, ওর তো কোনো কাজ নেই। মানুষ এই বয়সে সংসারের জন্যে চাকরি বাকরি করে, ওর তো কোনো চাকরি বাকরি নেই। আমার যেটা মনে হয়, যেভাবে এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাতে চাকরি বাকরি থাকলে এইভাবে ঘুরতে পারে না। চাকরি নেই বা চাকরি জোগাড় করার ক্ষমতা নেই, তাই সমস্ত করে বেড়াচ্ছে। তা করুক, তাতে তো আপত্তি কিছু নেই। কিন্তু অন্যের প্রতি সব কিছু না জেনে এইরকম কথাবার্তা বলা, কথাবার্তা মানে কি, ওর যে কথা আনকালচার্ড কথা, ওর মধ্যে কিন্তু ভালো কথা কিছু নেই। সকলেই আপনারা জানেন, আপনাদের হাতে মোবাইল রয়েছে, আমিও একটু আপনাদের শোনাবো ওর কথাবার্তাগুলো। ও কি মনে করে, আমাকে কি ভেবেছে, ও যদি বেশি বাড়ে আমিও কিন্তু ছেড়ে দেব না। ওর থেকে মতু ওরা আমাকে কম চেনে না। সুদূর জলপাইগুড়ি থেকে মেদিনীপুর পর্যন্ত ৩৫ বছর আমি হরিগুরুচাঁদ ঠাকুরের লীলা মাহাত্ম্য প্রচার করেছি যাত্রার মাধ্যমে, সমগ্র পরিবার সহ। ওর তো জন্ম হলো গতকাল, আমি তো ওকে বোধহয় বছর 2 দেখছি, তাও এই মিডিয়া আছে বলে। এই মিডিয়াটা যদি না থাকতো ওকে খুঁজেই পাওয়া যেত না। ও তো যেখানে যায় যাওয়ার আগেই বেশ কয়েকখানা ছবি ছেড়ে দেয়, আমি অমুক জায়গায় মতুয়া অনুষ্ঠানে যাচ্ছি, অমুক জায়গায় গিয়ে বক্তব্য রাখছি, একটু পরেই আমাকে বক্তব্য রাখতে দেবে, তো তার আগে একটু বাথরুম করে আসি। মানে প্রত্যেকটা ছিনে ওর ফটো, সেই ফটোগুলো ও পোস্ট করে, লোককে দেখায়, পাবলিসিটি করে। তো আমাদের তো তখন পাবলিসিটির ব্যাপার ছিল না, কিন্তু তাহলেও লোকে কিন্তু আমাদের চেনে, আমাকে চেনে। তাও যদি বেশি বাড়াবাড়ি করে, আমি আগের মতো এবারেও আমি ভেবেছি ও তো এরকমই বলে, ওর তো ল্যাঙ্গুয়েজই এরকম, ছেড়ে দিয়েছি আমি, যাকে যা বলে বলুক, লোকে তো আমাকে চেনে। কিন্তু সব সময় তো ছেড়ে দেওয়া যায় না, কারণ ও যা বলছে একটা কথা বারবার যদি বলে তা সত্যের মতো মনে হয়। আমি কেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্বন্ধে বাজে কথা বলবো? আমি ওই বংশের, এরা আজকে যা করছে, আজকে যা শিখছে, আমি এটা শিখে রেখেছি, জেনে রেখেছি অনেক আগে। আমাকে যারা দেখেছে যাত্রা করতে ৩৫ বছর আগে থেকে দেখছে, আজ হয়তো অনেকে নেই, তারা হয়তো আমাদের ছেড়ে চলেই গেছেন অনেকে, তাদের হয়তো আর কোনোদিনই আমি পাবো না। এরা আমাকে দেখেছে, এরা আমাকে চেনে। আমার বাড়িতেও বহু লোক এসেছে যাত্রার বায়নার জন্যে। এখন তো মোবাইলের মাধ্যমে সব হয়ে যায়, আশা লাগে না, এমনকি টাকাও পেমেন্ট করে মোবাইলে। আগে 1 নাইট যাত্রার জন্যে বা 2 নাইট যাত্রার জন্যে ওই জলপাইগুড়ি থেকে লোক আসতো, দার্জিলিং থেকে লোক আসতো, হাবড়া থেকে লোক আসতো, বারাসাত থেকে লোক আসতো, কিছু সময় থাকতো, উত্তরবঙ্গ থেকে এলে 2 দিন থাকতো, এসে এখানে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে একদিন বেড়াতো, তাদের পদধূলি পড়তো, আমার বাড়িতে পড়েছে। এখন আর সেইভাবে কেউ আসে না, কারণ মোবাইলের মাধ্যমেই সব হয়ে যায়। তো ও কি মনে করছে? ও যদি বাড়তি কিছু মনে করে থাকে, তাহলে মামিকে বলছি আমি, মামি, ও যদি বাড়তি কিছু বলে থাকে, তাহলে আপনি দেখবেন, আপনার সামনে আমি জোরে কথা বলছি না, উঁচু স্বরে কথা বলছি না। আপনাকে গিয়ে তো বলেছে, আপনাকে উস্কেছে, আপনাকে এমনভাবে উস্কে দিয়েছে যে আপনি মুখ দিয়ে একটু জোরে কথা বলুন। বলেছে নদিয়ার রাইটার, তারপরে আপনি যা বলার বলেছেন সে আমি শুনেছি, আমি আরেকবার আপনাকে শোনাবো। তো আপনাকে আমি বলছি, মামি, যেহেতু ও ঠাকুর বাড়িতে গেছে, আপনি তো আমাকে চেনেন অনেক আগে থেকে, যে ঠাকুরের নাম প্রচার করার জন্য সমগ্র পরিবার, পুরো পরিবার, স্ত্রী পুত্র ছেলে মেয়ে নিয়ে যেভাবে আমি খেটেছি, তা বিরাট বৈরাগ্য, অসীম সরকার এরা দেখেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা, ওই একখানা ইটের পর একখানা কাপড় ভাঁজ করে দিয়ে তাদের শুয়ে রেখেছি গিরিডোমে। এগুলো আমার দাদুর নির্দেশ, বিধুভূষণ ঠাকুরের, যে ভাই একা নয়, সবাইকে নিয়ে ঠাকুরের নাম প্রচার করো, সেই কথাটা আমি মনে রেখেছি। তো যাই হোক, আমি একটা কথাই আপনাকে বলছি, যে যদি ওকে কিছু বলার থাকে আপনি বলবেন, আর ও বেশি বেড়ে গেলে আমিও কিন্তু থেমে থাকবো না। এবং ও যে কথাগুলো বলেছে, কটূক্তি করেছে, একটা কথাও ভালো বলেনি। আমি আপনাকে শোনাবো যে এই ভাষা কিন্তু মানুষের ভাষা নয়, শিক্ষিত মানুষের ভাষা নয়, এ পুরোপুরি আনকালচার্ড, অসভ্য মানুষের ভাষা। ওই যে বলে না, শিক্ষিত হলে কি হবে, ব্লাডের একটা ব্যাপার আছে, শিক্ষিত যতই হোক, ব্লাডকে অস্বীকার করা যায় না, ব্লাডের একটা দম্ভ আছে,
আপনি একটু দেখবেন, পারলে একবার যাব আমি আপনার কাছে। আপনিও ব্যস্ত মানুষ, আমাকেও কম বেশি ব্যস্ত থাকতে হয়। আর আমার এই বই তো ঠাকুরনগরেও আছে, ওখানে আছে, সময় পেলে আপনি একটু পড়ে দেখবেন যে এর ভিতরে কি আছে। সুকেশ মিত্র তো বইয়ের সম্বন্ধে যা যা বলেছে, যে কিছু কিছু বলা যায় না, অশ্লীল। অশ্লীল মানে কি ও জানে? কোন জিনিসটাকে অশ্লীল বলা হয়? ঠাকুরের সম্বন্ধে আমি অশ্লীল কথা বলবো? আমি কি ওর মতো আনকালচার্ড? আমার বাবা মা কি ওর বাবা মার মতো নাকি? আমার বাবা পিছিয়ে পড়া মানুষের স্বার্থে এখানে একটা স্কুল করেছে, হাই স্কুল, যশোদামণি হাই স্কুল। যশোদামণি আমার ঠাকুরমার নাম। যেটা করেছে আমার দাদুর নির্দেশে। ঠাকুর বাড়ির দাদু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর বলতেন শিক্ষার বিস্তার ঘটাতে হবে। আমার বাবাকে বলেছিল, পারো যদি একটা স্কুল করো। শুধু স্কুল না, আমার বাবা একটা শ্মশানও তৈরি করেছে, আশ্রম, যেখানে ঠাকুরের গান হয়, অনুষ্ঠান হয়, একপাশে শ্মশান, শবদাহ হয়। তো আমরা কিছু করেছি, করার চেষ্টা করি সাধ্যমতো। আর ও কার পিছনে কাঠি দেওয়া যায় এই করতে করতে ও চুলগুলোই উঠে গেল। 2-4টে চুল ছিল, তা উঠেই গেল, যে পরের পেছনে কিভাবে কাঠি করা যায়। আমার এই বই আপনি পড়বেন মামি, দেখবেন, মানে বিতর্ক যখন উঠেছে আপনিও দেখবেন যে আমি কি ভুলটা করেছি ওর মধ্যে। আমার তো উদ্দেশ্য হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শের প্রচার, এবং সে বই তো আমি ঘরে রাখিনি, বাইরে ছড়িয়ে দিয়েছি। তাহলে কেন আমি ওর মধ্যে খারাপ কিছু লিখব? ব্রাহ্মণের কথা বলা আছে, হ্যাঁ ঠিক তো, ব্রাহ্মণ চক্রবর্তী হোক আর যাই হোক, ব্রাহ্মণ তো এটা ছিল এক সময়। তারপর রামদাস থেকে কেটে গেল, রামদাসকে সমাজচ্যুত করলো, জাতিচ্যুত করলো। তো এগুলো তো হতেই পারে। কাল ছিল হিন্দু, আজ মুসলিম, এ তো হতেই পারে। হলো না বাংলাদেশে? একজন শিক্ষক চাকরি বাঁচাতে গিয়ে সে হিন্দু হয়ে গেল মুসলমান। কত হায়ার কাস্ট সে চাকরি পাওয়ার জন্য শিডিউল কাস্ট হচ্ছে না। তো তাতে কি হয়েছে? তাতে কারো আদর্শের কিন্তু ঘাটতি হয় না। যেটা বাস্তব, যেটা হয়েছে, যেটা আমি জেনেছি, যেটা পরবর্তীতে আমি লীলামৃত বা অন্যান্য বইয়ে তার ইঙ্গিত পেয়েছি, আমি আমার বই লিখতে গিয়ে সেগুলো সাজিয়ে দিয়েছি। এবং এগুলো তারক সরকারের লেখার মধ্যে রয়েছে, আমি পড়ে শোনালাম। এটা হচ্ছে 26 পাতা হরিলীলামৃত, যেটা কপিল মামার আমলে এই বইটা হয়েছিল, পাবলিশ হয়েছিল। সালটা বলছি আমি, সাল হচ্ছে 1993 সাল। এখন যদি কেউ চেঞ্জ হয়ে যায় তো হবে, তার জন্য তো অসুবিধা কি? ওই যে কেউ বলছে যে মৈথিলি ব্রাহ্মণ ছিল, ও বাদশাদ দিয়ে দেওয়া হয়েছে, মৈথিলি ব্রাহ্মণ এখন আর ছাপা হয় না। তো ছাপা হয় না, এক সময় ছাপা হতো। আমার বইও তো আজকের বই না, অনেক আগের বই, অনেক আগের ছাপা। নতুন নতুন গবেষক, নতুন নতুন রিসার্চার, তারা রিসার্চ করছে, একজন এক একভাবেই রিসার্চ করছে, গবেষণা করছে। কেউ বলছে হরিচাঁদ ঠাকুরের পদবী হচ্ছে বিশ্বাস, গুরুচাঁদ ঠাকুরের পদবী বিশ্বাস। মামির কি এটা জানা আছে? কি করে বিশ্বাস হয়? গুরুচাঁদ ঠাকুরের ছেলে শশীভূষণ ঠাকুর, তিনি তো এই নামেই চাকরি পেলেন ইংরেজ আমলে। তার জন্ম 1868 সালে। 1873 সালে তাকে স্কুলে ভর্তি করা হয়। তো তাকে যদি শশীভূষণ ঠাকুর নামে ভর্তি করা হয়, বাবার নাম নিশ্চয়ই দিতে হয়েছে। তখন মামিকে আমার অনুরোধ, মামি আপনি বিষয়টা দেখবেন, আর আমি যে কথাগুলো বললাম একটু ভাববেন। আমি আমার পরিবারের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি, কিছু এই বইতে পেয়েছি, লীলামৃত বা গুরুচাঁদ চরিত বা হরিগুরুচাঁদ চরিত্র সুধায়, সেই মতো আমি সাজিয়েছি। কাউকে হেয় করার জন্য কিন্তু নয়। আমি ওই পরিবারের, আমার থেকে কি ওর দরদ বেশি নাকি? মার থেকে মাসির দরদ বেশি নাকি? আমি 35 বছর এই লাইনে করে, দেখো 35 বছর কেমন লাগে। সবে তো শুরু করেছো, এখনই গোলমাল শুরু হয়ে গেছে, এখনই আটকে রাখে ঘরে। শেষ করছি মামি, নমস্কার। সময় পেলে একবার যাব। আমার প্রণাম নিন, নমস্কার।